সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের গ্রহ বিষয়ক আলোচনা কেতু। গ্রহদের সর্বসমাপ্তি গ্রহ হচ্ছে কেতু। আমরা রবি থেকে দেখছি, আলোচনা করছি। যারা যারা শিক্ষার্থী আশা করি তারা নিশ্চয়ই নোট করে নিয়েছে। নোট করলে তাদেরই সুবিধা। আর যারা নাকি দেখতে ভালোবাসেন অ্যাস্ট্রোলজি বিষয়ক জিনিস, তাদেরকেও বলছি এখানে কিছু কিছু জিনিস আমি এমন বলি যেগুলো খুবই আমাদের মানব জীবনের পক্ষে প্রয়োজনীয়। সেগুলো যদি আপনারা নোট করে রাখেন, যদি বোঝেন নোট করার দরকার, নোট করে রাখবেন। আর নিশ্চয়ই বেল আইকন আপনারা পুশ করে রেখেছেন, পরবর্তীকালেও দেখে নিতে পারেন। যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ, তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। তা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কেতু গ্রহ। কেতু গ্রহ কীভাবে আমার আপনার জীবনকে প্রভাবিত করে, কেতু গ্রহের আমাদের জীবনে কি কি প্রভাব পড়ে, এবং এই কেতু, অশুভ কেতুর, খারাপ বা অশুভ কেতুর প্রতিকার বা কেতুর দোষ আমরা কিভাবে কাটাবো। এছাড়া কেতু বিভিন্ন স্থানে লগ্নগতভাবে লগ্ন থেকে বিভিন্ন স্থানে কেতু কিভাবে অবস্থান করে সেটা নিয়েও আমরা আলোচনা করব। এখন কেতুর এফেক্ট কারোর উপর, আমাদের মানব জীবনের উপর বা আমাদের উপর কিভাবে পড়বে সেটা কিন্তু বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। কেতু হচ্ছে ছায়াগ্রহ। যা রাহু যেমন ছায়াগ্রহ, কেতু তেমনি ছায়াগ্রহ। এই ছায়াগ্রহ হিসাবেই কেতুকে আমরা চিহ্নিত করে থাকি। রাহু যেমন একটি রহস্যময় গ্রহ, কেতুও কিন্তু তাই। কেতু রহস্যময় গ্রহ। আসলে এই রাহু ও কেতু হলো সর্বাণু অসুর। আমি রাহু আলোচনা সম্বন্ধে বলেছি যে রাহু আর কেউ নয়, এই সর্বাণু অসুর। এবং এই কেতু হচ্ছে সর্বাণু অসুরের গলা থেকে পা পর্যন্ত দেহের যে বাকি অবয়ব, তাই হচ্ছে কেতু। যেহেতু এই সর্বাণু অসুর ছলনা করে সে অমৃত পান করেছিল, কয়েক ফোঁটা অমৃত পান করেছিল। আর এই যে সর্বাণু যে রূপ পরিবর্তন করেছে, দেবরূপ ধরেছেন, সেটা চন্দ্র এবং সূর্য, এরা দুজনে দেখেছে। আর তখন বিষ্ণু নারায়ণ তিনি মোহিনী রূপ ধরে এই অমৃত বন্টন করছিলেন। তা সূর্যচন্দ্র এই রাহুর এই ছলনা দেখে বিষ্ণু নারায়ণকে সেটা জানায় যে রাহু ছলনা করে অমৃত পান করেছে। তা রাহু পান করে এসছেন, গলা দিয়ে আস্তে আস্তে তার মুখ দিয়ে গলাতে নামছে, পেটেও কয়েক ফোঁটা গেছে। তখন বিষ্ণু নারায়ণ দেরি না করে সুদর্শন দ্বারা তার গলার এখান থেকে ছেদন করে দেন, আলাদা করে দেন ধর আর দেহ। কেন আলাদা করলেন? তিনি যদি অমৃতরূপী পান করা এই অসুর যদি পূর্ণ দেহ নিয়ে বেঁচে থাকে, তাহলে সে ভীষণ উৎপাত করবে, পৃথিবীর উপর করবে, পৃথিবীর মানবদের উপর করবে, দেবদের উপর করবে, বিভিন্নভাবে উৎপাত করবে। সেই জন্য তার দেহ তিনি ছেদন করে দেন। এখন সর্বাণু অসুর যেহেতু এই অমৃত পান করেছে, তাই তার মস্তকটাও অমর হয়ে রইল। আর যেহেতু কয়েক ফোঁটা অমৃত পেটের ভিতরে গেছে, তার দেহটাও কি হলো? অমর হয়ে রইল। এবং এই গলা শুদ্ধ যে মুন্ডু, মস্তক, সেটা যেমন অমর হয়ে রইল, দেহটাও তেমনি অমর হয়ে রইল। এই গলা
নাম যে গলা সহ যে মস্তক, তার চোখমণ্ডল, মুখমণ্ডল সহ মস্তক, গলা অবধি, সেটা পরিচিত হলো রাহুরূপে। আর গলার নিচ থেকে বা দেহের বাকি অংশ পা পর্যন্ত সেটা কেতুরূপে পরিচিত হলো। এখন এই যে দুই অংশ, এই দুই অংশ আমাদের মানব জীবনের প্রত্যেকের জন্মছকে দেখা যায় এই রাহু কেতুর অবস্থান। এই রাহু কেতুর অবস্থান কিন্তু রাহুর সমসপ্তমে কিন্তু সর্বদাই কেতু থাকে, কখনো একসঙ্গে থাকতে পারে না। কেন? তার আলাদা হয়ে যাওয়ার পর, তার মুন্ডু ছেদন করার পর মুন্ডু এবং দেহ ওইভাবে পড়েছিল। সেই কারণে এই রাহু কেতু যদি কারো জন্মছকে অবস্থান করে তাহলে এই সমসপ্তমেই অবস্থান করে থাকে। কিন্তু রাহু আর কেতু কেউই স্বাধীনভাবে কোনো জাতকের জন্মছকে প্রভাব ফেলতে পারে না। কেতুও যে গ্রহের সম্বন্ধে থাকে সেই গ্রহ অনুযায়ী সে প্রভাব ফেলে, রাহুও তাই করে, প্রভাব ফেলতে পারে না। এখন জন্মছকে কিভাবে অবস্থান করলে কি কি প্রভাব ফেলে তার আলোচনা আমরা করব। এই কেতুর প্রভাবে যেমন যে কোনো জাতক জাতিকা জন্মছকে রাজযোগের সৃষ্টি হতে পারে, আবার তেমনি দুর্ভাগ্যযোগ, কালসর্পযোগেরও সৃষ্টি হতে পারে। যেহেতু কেতু এই ছায়া গ্রহ, তাই এক রাশি থেকে অন্য রাশি গমনের ফলে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের উপর শুভ বা অশুভ প্রভাব পড়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু কেতু নিজে স্বাধীনভাবে কারোর উপর কিন্তু প্রভাব ফেলতে পারে না। এটা আগেই বলেছে, বিস্তার করতে পারে না, প্রভাব বিস্তার করতে পারে না, যেটা কিন্তু অন্যান্য গ্রহরা সেটা পারে। রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এরা সবাই পারে। এরা যে কোনো জাতকের উপরে প্রভাব ফেলতে পারে। তাই আমাদের জীবনের বিভিন্ন স্তরের সঙ্গে কেতুর প্রভাব নানাভাবে সম্পর্কযুক্ত হয়ে থাকে। কারণ সে তো অন্য গ্রহ। কেতু যে স্থানে আছে আমাদের জন্মছকে, সেই ঘরের যিনি অধিপতি গ্রহ, সেই গ্রহকে ধরে তিনি প্রভাবান্বিত করে থাকেন। যদি সেটা তার মিত্র হয়, বন্ধু ঘর হয়, মিত্র ঘর হয়, তবেই তিনি প্রভাব ফেলতে পারেন। শত্রুভাবে হলে তিনি দুর্ভাগ্য নিয়ে আসেন। তাই কেতুর প্রভাব আমাদের জীবনে নানাভাবে সম্পর্কযুক্ত। এখন জাতক জাতিকার জন্মছকে কেতু কোন ঘরে অবস্থান করছে, সেই ঘরের অধিপতি কোন গ্রহ, তার উপর কিন্তু নির্ভর করছে কেতু সেই জাতক জাতিকার জীবনে কেমন প্রভাব বিস্তার করবে। বিভিন্ন গ্রহের মতো জাতক জাতিকার কারোর জীবনে কেতুর দশাও আসতে পারে। আমাদের প্রত্যেকের জীবনেই আসে, হ্যাঁ, কারো কারো আসে, কারো কারো আসে না। আমাদের যেহেতু পরমায়ু শতবর্ষ ধরা হয়, সেই হিসাবেই আমরা গণনা করে থাকি, ক্যালকুলেশন করে থাকি। হ্যাঁ, শতবর্ষ ধরেই আমরা ক্যালকুলেশন করি। সাধারণত দেখা যায় সপ্তদশার মধ্যে এই ক্যালকুলেশন কমপ্লিট হয়ে যায়। তখন দেখা যায় কারো কেতুর দশা আসলো, কারো আসলো না, এরকমও হয়। এখন যদি কারো দেখা যায় কোনো জাতকের এই কেতুর দশা এসছে, তাহলে কিন্তু দেখা যায় যে সেই জাতকের উপর অশুভ প্রভাব কিন্তু পড়তে পারে। আবার কালসর্প যোগের যে দোষ, সেটাও কিন্তু দেখা যেতে পারে। এখন গোচরে যখন রাহু কেতু স্থান পরিবর্তন করে, যেমন এখন গোচরে রাহু কেতু স্থান পরিবর্তন করে আছে, এখন এটা কালসর্প যোগেরও কিন্তু সৃষ্টি হয়ে আছে।
সেখানে মাঝে মাঝে কেতু যেভাবে আছে বা রাহু যেভাবে আছে, যদি কারো এরকম কেতুর দশা চলে থাকে, সে কিন্তু ভালো ফল পেতে পারবে না, তাই কিন্তু দুর্দৈব ভোগ করতে হবে। আর কেতুর দশা যদি এই সময় চলে থাকে, তাহলে দেখা যাবে জাতক জাতিকার যে সমস্ত জাগতিক চাওয়া পাওয়া থাকে সেগুলোর প্রতি একটা অনীহা দেখা দেবে, তারা সেগুলো চাইবে না, অনীহা দেখা দেবে। এমনকি এই যদি তার কেতুর দশা চলে, এই সময় তাদের মানসিক সমস্যা দেখা দেবে, যে ডিসব্যালেন্স অবস্থা একটা দেখা দেবে, সমস্যা দেখা দেবে, মানসিক সমস্যাও দেখা দিতে পারে। যদি কেতুর বন্ধু গ্রহের ঘরে থেকে থাকে, কেতুর যে সমস্ত মিত্র গ্রহ বন্ধু গ্রহ আছে সেগুলো হলো বৃহস্পতি, আর এই ঘরে থাকলে কেতু ভালো ফল দেবে। শত্রু ঘর হচ্ছে রবি আর চন্দ্র, সেখানে থাকলে কিন্তু ভালো ফল সে পাবে না। আর প্রতিদ্বন্দ্বী গ্রহ হচ্ছে, তার প্রতিদ্বন্দ্বী আছে, প্রতিদ্বন্দ্বী গ্রহ হচ্ছে বুধ শুক্র শনি, এরা ফাইট করবে যাতে জাতককে ভালো ফল দেওয়া যায়, এরা কিন্তু কেতুর সঙ্গে ফাইট করবে। যদি কোনো জাতক জাতিকার ছকে দেখা যায় যে শনি বুধ এবং শুক্রর সঙ্গে দেখা যায় যে এর সঙ্গে কেতু অবস্থান করছে, এই জন্মছকে দেখা যায় যে শনি কেতু, বুধ কেতু, বা শনি বুধ শুক্র তার সঙ্গে কেতু, বা শুক্র কেতু, এরকম যদি দেখা যায়, তবে কি দেখা যায় যে সেই জাতক জাতিকার, যে জাতক জাতিকার এরকম অবস্থানে থাকবে, সেই জাতক জাতিকার কিন্তু বুদ্ধিমত্তা কমে যাবে, বুদ্ধিমত্তা কমতে থাকবে। আর সেই সময় যদি কেতুর দশা চলে, তাহলে দেখা যাবে যে তারা হতাশা এবং অবসাদে ভুগছে, আর তারা তাদের সমস্ত কাজেই একটা বাধার মুখে পড়ে যায়। যারা নতুন দেখছেন চ্যানেলটা, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। এখন আমরা দেখব কেতুর অবস্থানগত ফল। লগ্ন থেকে দ্বিতীয় তৃতীয় এইসব স্থানে কেতু কীরকম ফল দিয়ে থাকেন। আসলে এই কেতু কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু রাহুর অনুচরই হচ্ছে কেতু গ্রহ। কেতু বিশেষ কোনো শুভ ফল দিতে পারে না, কিন্তু যদি যে গ্রহের ক্ষেত্রে থাকে সেই গ্রহ যদি বলবান এবং শুভ হয়, তাহলে কেতু কিন্তু শুভ ফলই দেয়। যদি অশুভ হয় তাহলে অশুভ ফল দেয়, সেটা আগেই বলেছি। রাহুর যে একটা সর্বনাশী ক্ষুধা, আমরা দেখেছি রাহুর বিচারের সময় রাহুর একটা সর্বনাশী ক্ষুধা আছে, কিছুতেই সে তৃপ্ত হয় না। এই ক্ষুধাটা কিন্তু কেতুর নেই, এই সর্বনাশী ক্ষুধা কেতুর কিন্তু থাকে না। এখন লগ্নভাবে বা দেহগতভাবে যদি এই কেতু থাকে, তাহলে যে সমস্ত জাতক জাতিকা থাকবে তাদের দেখা যাবে দেহ সুখে বাধা প্রাপ্ত হবে, তার শরীরটা ভালো যাবে না, দেহ সুখে বাধা থাকবে, তার শরীরটা কৃশ হবে, রোগা ধরনের হবে, স্লিম হবে। আর দেখা যায় যে সমস্ত জাতক জাতিকার এই লগ্নগতভাবে কেতু থাকে, তারা পতিসুখ বা পত্নী সুখে তাদের হানি হয়, যে কোনো কারণেই তাদের হানি হয় যদি লগ্নগতভাবে এই কেতু অবস্থান করে থাকে। কিন্তু সেই সব জাতক জাতিকাকে কিন্তু বিদ্যায় কুশল করে, আর তাদের বাচন যে শক্তি, বলার যে ক্ষমতা, বাক শক্তি, সেই বাক শক্তি কিন্তু অদ্ভুত থাকে, প্রচণ্ড বাক শক্তি থাকে। দ্বিতীয় বা ধনভাবে চোখ মুখ নাক কান গলা, এ হচ্ছে দ্বিতীয় ভাব। এখানে যদি কেতু থাকে তাহলে দেখা যায় কি, সেই কেতু যদি শুভ হয় তাহলে সেই জাতক জাতিকাকে কাব্য কলার দিকে আকৃষ্ট করে থাকে, আর জাতক বা জাতিকা খুব সুন্দর কথা বলতে পারে। কিন্তু এই সব জাতক জাতিকার চোখের রোগ, যেহেতু চোখ মুখ নাক কান গলা নিয়ে দ্বিতীয় স্থান, সেই জন্য চক্ষু রোগ বা কণ্ঠ রোগ এসব জাতকের হতে পারে, বা এই সব জায়গা জনিত কোনো রোগেও সে কষ্ট
লাভ করতে পারে। তৃতীয় স্থান হচ্ছে ভাতৃস্থান। সেখানে যদি আমাদের কেতু অবস্থান করে লগ্নগতভাবে, তৃতীয়ভাবে, লগ্ন থেকে তৃতীয় স্থানে, তাহলে যদি শুভ হয় সেই কেতু কিন্তু সুখ এবং ঐশ্বর্য দান করবে। কিন্তু তার দেখা যায় যে প্রিয় বন্ধু বিয়োগ হয়ে যাবে, বা ছেড়ে যাবে, বাদ চলে যাবে প্রিয় বন্ধু। আর সে কী পাবে? সে শারীরিকভাবে কষ্ট পাবে, আর সে শোক এবং উদ্বেগ পাবে, যে কোনো বিষয়ে তার উদ্বেগ থাকবে। চতুর্থে বা বন্ধুস্থানে যদি কেতু থাকে, চতুর্থ হচ্ছে মাতৃভাব, আমাদের সুখস্থান, গৃহসুখের স্থান। সেখানে যদি কেতু থাকে মীন আর ধনুরাশি ছাড়া, মীন আর ধনুরাশি ছাড়া, মীন রাশিতেও যদি চতুর্থ ভাব হয় আর ধনুরাশিতেও যদি চতুর্থ ভাব হয়, সেখানে কিন্তু এইটা হবে না। কি হবে না? মাতৃসুখের হানি হবে না। চতুর্থ স্থান যেহেতু মাতৃস্থান, সেই জন্য চতুর্থে কেতু থাকলেও তার মাতৃসুখের হানি হবে না, পৈতৃক বৃত্ত নাশ হবে না, আর তাকে উৎকণ্ঠিত চিত্ত করবে না। কিন্তু অন্যান্য সমস্ত রাশিতেই যদি দেখা যায় তারা চতুর্থ স্থানে রয়েছে এবং সেখানে কেতু রয়েছে, তাহলে কিন্তু এই তাদের মাতৃসুখে হানি হবে, পৈতৃক বৃত্ত বিনাশ হবে, আর সেই সমস্ত জাতক জাতিকাকে উৎকণ্ঠিত চিত্ত করবে। যে কোনো বিষয়ে তার একটা উৎকণ্ঠা আসবে, চিন্তা ভাবনা আসবে, কি হলো, কি হয় এরকম একটা ভাবনা তার আসবে। এবারে আমরা দেখব পঞ্চম স্থানে। পঞ্চম স্থান হচ্ছে আমাদের পেট। পঞ্চম স্থান হচ্ছে আমাদের পেট। কেমন? এখন এই বা আবার পুত্রস্থান। এই পুত্রস্থানে যদি কেতু থাকে, যদি শুভ কেতু হয়, তাহলে যে সমস্ত জাতক জাতিকার থাকবে সেই সমস্ত জাতক জাতিকা হবে ভোগী, মর্যাদাশীল, পরোপকারী। তারা ভোগী হবে, মর্যাদাশীল হবে এবং পরোপকারী হবে। কিন্তু সেই সমস্ত জাতক জাতিকার দেহ রোগ পীড়িত হবে, রোগে কষ্ট পাবে, আর তাদের সন্তান বিষয়ে অসুখী করবে, হয়তো সন্তান লাভে বিঘ্নও ঘটতে পারে, অথবা জটিল রোগে সন্তানহানি হওয়ারও আশঙ্কা থেকে যায়। এবার আমরা দেখব ষষ্ঠ স্থান। ষষ্ঠ স্থান মানে হচ্ছে রিপুস্থান। আবার ষষ্ঠ স্থান আমাদের চাকুরি স্থান, ষষ্ঠ স্থান মামাবাড়ির স্থান। সেখানে যদি কেতু অবস্থান করে, তাহলে দেখা যায় যে সেই জাতক জাতিকা মাতুল কুল দ্বারা অশান্তি লাভ করে। মাতুল কুল দ্বারা যে কোনো কারণে, হয়তো সে কোনো কাজ করলো না, দুষ্কর্ম করলো না, তবুও তার নামে এসে মাতুল কুল থেকে কমপ্লেন হয়ে গেল, তাতে সেই জাতক জাতিকা অশান্তি ভোগ করলো। সুতরাং মাতুল কুল থেকে তাদের এরকম অশান্তি লাভ করার সম্ভাবনা থাকে। কিন্তু জাতক কি হয়? জাতক জাতিকা শত্রু জয়ী হয়, আর তারা স্বাস্থ্যবান হয়। আবার এই সমস্ত জাতক জাতিকার কিন্তু বন্ধু বান্ধবের কোনো অভাব হয় না, প্রচুর বন্ধু বান্ধব তারা পেয়ে যায়, প্রচুর বন্ধু বান্ধবের সংস্পর্শে তারা আসে। যদি সপ্তম স্থানে বা জায়াস্থানে যদি কেতু থাকে, তাহলে যে সমস্ত জাতক জাতিকা থাকবে তারা ভোগ বিলাস এবং ইন্দ্রিয় পরায়ণতার কারণে ভ্রষ্টা নারী বা পুরুষের সঙ্গে যোগ হেতু তাদের ক্ষতি সাধন হবে, যদি সপ্তমে বা জায়াস্থানে কেতু থেকে থাকে। পত্নী পুত্রাদি পীড়া হেতু তাদের ব্যয়বাহুল্য হবে, পতি পত্নী পুত্র এসবের জন্য ব্যয়বাহুল্য হবে পীড়ার কারণে। আর যে সমস্ত জাতক জাতিকা থাকবে সেই সমস্ত জাতক জাতিকার কিন্তু জলমগ্ন হবার আশঙ্কা থাকবে। তাই যে সমস্ত জাতিকার সপ্তমে কেতু থাকবে তাদের পুকুরে, সাগরে, নদীতে স্নান না করাই ভালো হবে। হ্যাঁ, এবং দেখা যায় যে ওখান থেকে আমি এরকম দেখেছি, আমার কাছে এসছে যে সে ভালো সাঁতার জানে,
অথচ সে একটা সামান্য কোমর সমান জল পুকুরে সে জলে ডুবে মারা গেছে। হয়তো জল থেকে কোনো বিষাক্ত পোকামাকড় বা কোনো সর্পিল জিনিস তাকে আঘাত করেছে, তার কারণে সে সেখানে ফেইন্ট হয়ে গিয়ে মূর্ছা পেয়ে সেখানে জলমগ্ন হয়ে মারা গেছে। এরকম ঘটনা ঘটেছে। তাই আমার সাজেশান যে সপ্তমে যাদের কেতু আছে তারা অবশ্যই পুকুর, নদী, সাগরে স্নান করতে যাবেন না। দেখতে যান, স্নান করবেন না, কেননা সেখানে কিন্তু তাদের জলমগ্ন হওয়ার একটা আশঙ্কা থাকবে। আর যদি বৃশ্চিক রাশি যদি সপ্তম ভাবাপন্ন হয় এবং সেখানে যদি কেতু অবস্থান করে থাকে তাহলে কিন্তু সেটা সবিশেষ শুভকর হয়ে থাকে, খুবই শুভ হয়ে থাকে। এখন অষ্টম স্থানে, এখন আমরা দেখব অষ্টম স্থানে যদি কেতুর অবস্থান হয়ে থাকে তাহলে যে সমস্ত জাতক জাতিকার থাকবে তাদের নিজ কার্যে আসক্তি হওয়ার সম্ভাবনা থাকবে, তাদের অর্শরোগ হওয়ার সম্ভাবনা থাকবে, তাদের গুহ্য পীড়া হবে। এই অষ্টমে আমি এমনও দেখেছি যেসব জাতক জাতিকা অনেকেই আমার কাছে এসছেন বা আসেন এখনও, অষ্টমে যে সমস্ত জাতক জাতিকারা আছে প্রথম অবস্থায় এই অর্শরোগ দেখা না দিলেও পরবর্তীকালে বয়সকালে তাদের সেই অর্শরোগ দেখা দেয়, গুহ্য পীড়া এগুলো। সুতরাং যাদের অষ্টমে বা নিধনস্থানে এই কেতু আছে তাদের যেমন নিজ কার্যে আসক্তি আসে, তেমনি অস্বাদি গুহ্য পীড়ায় তারা কষ্ট পায়, তারা উচ্চ স্থান থেকে তাদের পতনের সম্ভাবনা থাকে এবং পেরেও যায়, দেখা যায় তাদের পতন হয়েছে এবং তার কারণেও কষ্ট পায়। আর যে সমস্ত জাতকের এই অষ্টমে কেতু থাকে তারা পরনিন্দুক হয় এবং তারা খুবই নির্লজ্জ হয়, তাদের লজ্জা বলে কোনো জিনিস থাকে না। এখন আমরা দেখব নবমে ভাগ্যস্থানে যদি কেতু থাকে তাহলে দেখা যায় যে সমস্ত জাতক জাতিকার থাকে তাদের ধর্মকার্যে আসক্তি হয়, তারা ধর্মকর্ম কার্যে করতে ইচ্ছে করে, হ্যাঁ, এবং আসক্তিও জন্মায়। আর সেই সমস্ত জাতক জাতিকার কি হয়, বিধর্মীদের সহায়তায়, বিধর্মী মানে কি, সে যে ধর্ম নিয়ে আছে অন্য কোনো ধর্মের লোকের দ্বারা সে সহায়তা পায়। সে মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, জৈন হতে পারে, বুদ্ধ হতে পারে, বিভিন্ন ধর্মের হতে পারে, ভিন্ন ধর্ম লোকের দ্বারা সে উপকৃত হয় এবং তার সেখান থেকেই ভাগ্য বৃদ্ধি হয়ে থাকে। পুত্রলাভের আকাঙ্ক্ষা তার প্রবল থাকে। আর দেখা যায় যাদের নবমে বা ভাগ্যস্থানে এই কেতু থাকে যে সমস্ত জাতক জাতিকা, তার সৎকর্মকে সে যদি ভালো কাজ করতে যায় তাদের জন্য, তাহলেও তারা ভুল বোঝে, লোকে ভুল বোঝে। তাই নবমে যাদের কেতু আছে, হ্যাঁ, তাদেরকে বলছি তারা বুঝে শুনে কাজ করবেন, উপকার করতে যাবেন, কেন আপনাকে লোকে ভুল বুঝবে, এটা আপনার জন্মছকেই রয়েছে। এবার দশমে কর্মস্থানে যদি এই কেতুর অবস্থান হয়, যদি শুভ কেতু থাকে বা অশুভ কেতু থাকে তাহলেও দেখা যায় যে সেই সমস্ত জাতক জাতিকার পিতার অশুভ হয়ে থাকে, পিতা ভালো থাকে না। সেই ব্যক্তি বা সেই জাতক জাতিকা পৈতৃক সম্পত্তি যা থাকে, বিষয় সম্পত্তি থাকে, সেটা সে লাভ বা ভোগ করতে পারে না, যে কোনো কারণেই হোক সে বাদ চলে যায়, যে কোনো কারণেই হোক। শুভ কেতু, যদি শুভ কেতু এইখানে থাকে দশমে, তাহলে তার কর্ম ভাগ্য বিষয়ে বিশেষ শুভকর হয়ে থাকে এবং তাকে দাতা করে, হ্যাঁ, সে দান ধর্ম করে এবং তাকে জাতক হলে তাকে কামিনী জন প্রিয় করে, আর জাতক হলে তাকে পুরুষ জন প্রিয় করে তোলে, যদি দশমে বা কর্মভাবে এই কেতুর অবস্থান করে থাকে। একাদশে যদি থাকে, আয়ভাবে যদি এই কেতু অবস্থান করে, তাহলে যে সমস্ত জাতক জাতিকার আয়ভাবে এই কেতু অবস্থান করবে সেই সমস্ত জাতক জাতিকা ধনবান হবে, সুবিদ্বান হবে, সুরূপ হবে, সুবেশী হবে, কিন্তু সেই সমস্ত জাতক জাতিকা সংসার জীবনে সন্তান পীড়ায় তাকে অশান্তি লাভ করতে হবে, যাদের একাদশে কেতু থাকবে। যাদের দ্বাদশ স্থানে কেতু থাকবে বা আছে
যাদের দ্বাদশ, যে সমস্ত জাতক জাতিকার জন্মছকে দ্বাদশ স্থানে কেতু আছে, যদি কেতু থাকে দ্বাদশ স্থানে, তাহলে সেই সমস্ত জাতক জাতিকা নিজ কার্যরত হবে, তারা ভালো কাজ করবে না, নিজ কার্যরত হবে, তাদের চরিত্র ভ্রষ্ট হবে এবং তারা সম্পদহীন হয়ে থাকবে। যাদের ব্যয় স্থানে দ্বাদশে কেতু অবস্থান করবে, সে বিবাদে শত্রুজয়ী হলেও সে কিন্তু নিজে কখনো সুখী হতে পারবে না, এই দ্বাদশে কেতু অবস্থান করলে। এখন এই অশুভ কেতুর জন্য, অশুভ কেতুর কিভাবে প্রতিকার করব আমরা এই অশুভ কেতুকে? এখন আমরা কিভাবে বুঝবো? আমার জন্মছকে আমরা দেহ দিয়ে বুঝতে পারি, দেহগত, প্রথমেই আমরা বুঝবো দেহগতভাবে। কিভাবে বুঝবো? যদি আমার কেতু অশুভ বা খারাপ থাকে, তাহলে কি দেখা যায়, যে সমস্ত জাতক জাতিকা থাকে তাদের প্রস্রাবের একটা সমস্যা দেখা দেয়, তাদের হাঁটুর ব্যথা দেখা দেয়। হাঁটু নিয়ে আজকাল অনেকেই কম বেশি ব্যতিব্যস্ত আছে। তাই যদি আমার কেতু অশুভ হয়, তাহলে আমার হাঁটুর ব্যথা দেখা দেবে এবং সঙ্গে সঙ্গে আমাকে ডাক্তার বদলি করতে হবে, উপায়ান্তর করতে হবে, নাহলে সেই হাঁটুটা অকেজো হয়ে যাবে। তাই হাঁটুর ব্যথা দেখা দেবে। কেরিয়ার, আমরা আজকাল সবাই কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকি, আজকালকার ছেলে মেয়েরা বেশিরভাগ, তাই দেখা যায় যে তার কেরিয়ার তৈরিতে বাধা তৈরি হয়ে যাবে, সে ডেভেলপ করতে পারবে না যদি এই কেতু অশুভ থাকে জন্মছকে। আর সে নানা ঘরোয়া সমস্যার মধ্যে পড়ে যাবে, ঘরোয়া সমস্যায় ব্যতিব্যস্ত হয়ে যাবে। এটা হচ্ছে মেইনলি আমরা সিমটম, বাহ্যিকভাবে আমরা বুঝতে পারি যে আমাদের কেতুর সমস্যা রয়েছে। তাই কোনো ক্লায়েন্ট যখন আমাদের কাছে আসে, প্রথমে আমরা জিজ্ঞেস করি আপনার শারীরিক অবস্থা কেমন। প্রথমে শরীর দিয়ে বোঝা যায়। প্রত্যেকটা রাশি আমাদের দেহের বিভিন্ন অঙ্গ নিয়ে তৈরি। যারা শিক্ষার্থী তারা ভালো করে শুনবেন যে আমাদের এই যে রাশিগুলো আছে না, রাশিগুলো আমাদের দেহ বিভক্ত করে তৈরি আছে কালপুরুষের অঙ্গ বিভাগ হিসাবে, এবং সেগুলো আমাদের দেহতে আছে। তাই এই রোগ আমাদের দেহের বিভিন্ন স্থানের হয়। যখন যে অংশে হয় তখন আমাকে ধরে নিতে হবে সেই অংশে যে গ্রহ অবস্থান করেন সেই অংশেই গ্রহটা আমার খারাপ আছে। তাই এটা বাহ্যিক সিমটম দিয়ে আমাদের বুঝে নিতে হয়। এখন এই যে অশুভ কেতু, এই অশুভ কেতুর দোষ আমরা কিভাবে কাটাবো? বিভিন্নভাবে কাটানো যায়। রত্ন ধারণ করে কাটানো যায়, মূল ধারণ করে কাটানো যায়, আবার কিছু কিছু টোটকার মাধ্যমেও কাটানো যায়, হ্যাঁ, কিছু উপাসনা করে কাটানো যায়। সবচেয়ে ভালো উপাসনা হচ্ছে গণেশের উপাসনা। এখন গণেশের উপাসনা করতে হবে। যে সমস্ত জাতক জাতিকার এই কেতুর দোষ আছে, গণেশের উপাসনা করতে পারেন। আর কি হবে, তাকে গণেশ চতুর্থী ব্রত রাখতে হবে, এই ব্রত তাকে পালন করতে হবে, তাহলে কেতুর দোষ কেটে যাবে। আর কি করতে হবে, সেই জাতক জাতিকাকে সাদা আর কালো তিল, এটা এক মুঠি পরিমাণ নিতে হবে, এক মুঠো পরিমাণ নিয়ে সেটাকে কী করতে হবে, কোনো নদীর জলে, যেখানে স্রোত আছে, বহমান নদী, বহমান জল, সেই জলে সেখানে ভাসিয়ে দিতে হবে সেই তিলকে, সেই এক মুঠো তিলকে তাকে ভাসিয়ে দিতে হবে। আর কি করতে হবে, যদি পারা যায় তিল দান করতে হবে, লেবু দান করতে হবে, কলা দান করতে হবে। এটা করলেও কেতুর দোষ কেটে যায়। আর কি করতে হবে, মেইন যেটা, চরিত্রকে ঠিক রাখতে হবে। মেইন জিনিস, মেইন থিং, নিজের চরিত্রকে তাকে ঠিক রাখতে হবে। কেন কেতু কিন্তু নেগেটিভ জিনিস, সে কিন্তু নেগেটিভ দিকে সমস্ত জাতককেই টানে। হ্যাঁ, সুতরাং তাদের চরিত্রকে কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে। আর কি করতে হবে, যদি পারা যায় কুকুর, আমরা দেখি আমাদের পাড়ায় বা বাড়িতে অনেকেরই কুকুর পোষেন, পাড়াতেও অনেক কুকুর ঘোরাফেরা করে রাস্তায় যেগুলো থাকে, সেই কুকুরকে রুটির টুকরো দিতে হবে, রুটি নিয়ে ছিঁড়ে টুকরো করে তাদেরকে খাওয়াতে হবে। এ করলেও কেতুর দোষ কেটে যায়। এখন রত্ন হিসাবে যদি কেউ রত্ন ধারণ করতে চান, রত্ন হিসাবে বিভিন্ন স্থানে যে বিভিন্ন রত্ন, এই কেতুর রত্ন ধারণ করা হয়। কোথাও
গোল্ডেন ক্যাটস আই, কোথাও স্কাই ক্যাটস আই, কোথাও হোয়াইট ক্যাটস আই, কোথাও ব্ল্যাক ক্যাটস আই, এরকম বিভিন্ন ক্যাটস আই আছে। তা বেশি যেটা চলে, যে বেশি যেটা এফেক্টিভ সেটা হচ্ছে গোল্ডেন ক্যাটস আই। এই গোল্ডেন ক্যাটস আই ধারণ করা যেতে পারে। আর কি করা যেতে পারে? শিকড় হিসাবে অশ্বগন্ধার মূল, 4টে অশ্বগন্ধার মূল যে কোনো শনিবারে নিয়ে শিবের মাথার উপর ধরে বলতে হবে, আমার সমস্ত অশুভকে নাশ করে শুভকে নিয়ে এসে আমাকে পুরস্কৃত কর। এটা 3 বার পাঠ করে নিঃশ্বাস টেনে নিয়ে বন্ধ করে ধারণ করে নিতে হবে। আর কি আছে? আর হচ্ছে কেতুর মন্ত্র জপ। কেতুর মন্ত্র একটা হচ্ছে গায়ত্রী মন্ত্র আছে। গায়ত্রী মন্ত্রটা কি? ওম গদাহস্তায় বিদ্মহে অমৃতেশায় ধীমহি। আবার প্রথম থেকে বলছি, ওম গদাহস্তায় বিদ্মহে অমৃতেশায় ধীমহি তন্ন কেতু প্রচোদয়াৎ। এটা হচ্ছে গায়ত্রী মন্ত্র। আর মন্ত্র আমি দুটো বলবো। একটা হচ্ছে সহজ মন্ত্র, যেটা হচ্ছে ওম হ্রিং ঐং কেতবে, এইটুকু। আর একটা একটু বড় আছে, সেটা হচ্ছে কি ওম শ্রেণ শ্রীণ শ্রৈণ সহ কেতবে নমঃ, এই দ্বিতীয় মন্ত্র। এই আজকে আমাদের গ্রহ সম্বন্ধে বলা শেষ হলো। এরপরের দিন আমরা অন্য বিষয় সম্বন্ধে বলবো। যারা নাকি, আমি প্রথম থেকে ছক করা শিখিয়েছি, বিভিন্ন গ্রহের অবস্থান বলেছি, লগ্নগত ফল বলেছি, গোচর ফল বলেছি। এখন যারা শিক্ষার্থী তারা ইচ্ছে করলে একটা ছক বানিয়ে তারা চেষ্টা করতে পারে বলতে পারে কিনা। বিভিন্ন অবস্থান ফল বলে দিয়েছি, কেতু পর্যন্ত বললাম আজকে। তারা যদি নোট করে থাকেন, তারা নিজেদেরটাই ছক করে তারা নিজেরাই প্র্যাকটিস করে নিতে পারে। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন দেখছেন, আশা করি তারা নিশ্চয়ই এতক্ষণে সাবস্ক্রাইব করে দিয়েছেন, বেল আইকন পুশ করে দিয়েছেন এবং লাইক কমেন্টও করেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।